হ্যালো সেজেস, গুড মর্নিং। গুড মর্নিং টু অল অফ মাই স্টুডেন্টস। তো আজকে আমরা ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের ফিজিক্স 3টে চ্যাপ্টারকে কম্বাইন করে ওয়ান শর্ট ভিডিওতে পড়ব। সার্কুলার মোশন পড়ব, সাথে রিজিড বডি পড়ব এবং স্ট্যাটিক্স পড়ব। এই 3টে জিনিসকে কম্বাইন করে একসাথে প্রবলেম অ্যান্সার বেসড কিছু আমরা কোশ্চেন সলভ করব এবং সাথে সাথে থিওরিও অল্প পড়ব, হালকা নিট লেভেলের, হালকা এইচএস লেভেলের, সমস্ত মিশিয়ে। কেননা 13 তারিখ থেকে এক্সাম স্টার্ট হবে, তো সেই কারণবশত আমরা একটা ওয়ান শট ভিডিও দিচ্ছি। হয়তো লেন্দি হয়ে যেতে পারে ভিডিও, তো চেষ্টা করব তার মধ্যে যতটা সম্ভব করে দেওয়ার, কেমন? আর স্টার্টিংয়ে যেটা বলা, আমাদের ইউটিউব চ্যানেলে যারা যারা দেখছো ভিডিও তারা তো খুবই ভালো, এবং যারা যারা স্টার্ট করেছো, যারা সাবস্ক্রাইবার নয়, তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। এবং সাথে সাথে যে বেস্ট অপশানটা তোমাদের জন্য আমি রেখেছি সেটা হলো আমাদের নতুন ওয়েবসাইট এসে গেছে, sciencesages.in এই নামে, এবং আমাদের অ্যান্ড্রয়েড যে অ্যাপ্লিকেশন সেটাও এসে গেছে, সেটা সায়েন্সেজেস এডুকেশন সার্ভিসেস এই নামে প্লে স্টোরেতে আছে। তো তোমরা প্রথমে ওয়েবসাইট ভিজিট করো। ওয়েবসাইট ভিজিট করার পরে সেখানে ডাউনলোড অ্যাপ বলে একটা অপশান আসবে, সেখান থেকে অ্যাপটা ডাউনলোড করে নাও, দিয়ে রেজিস্টার করে রাখো। কেন আমরা সেমিস্টার 1-এর পর থেকে সেমিস্টার 2, 3 এবং 4 এইসব ক্লাসের জন্য, মানে এই সমস্ত সেমিস্টারের জন্য 11, 12 এবং সাথে যারা 11, 12 তাদের জন্য বলছি, এটা এমন নয়, শুধু বলছি তাই এমনটা নয়, সাথে সাথে আমাদের ক্লাস 1 থেকে 10 পর্যন্ত সমস্ত সাবজেক্টের সমস্ত টিচাররা যারা আছেন তারা ক্লাস নেবেন, আমিও ক্লাস নেব। তো তোমাদের জন্য অনেক কিছু অপেক্ষা করছি। আর অনলাইনের যুগে হেতা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিডিও, যেমন যদি এই ভিডিওটা সার্চ করো সার্কুলার মোশন, এক গাদা ভিডিও চলে আসবে। তো কোনটা তোমার পক্ষে সুটেবেল হবে, কোনটা তোমার পক্ষে সুটেবেল নয়, সেটা তুমি 1-2বার ভিডিওটা দেখতে থাকো। যে টিচারের সাথে ম্যাচ খেয়ে যাবে সেই টিচারের কাছে পড়ে নিও। তবে আমি যেটুকুন আমার দিক থেকে বলতে পারি, আমি অফলাইনে পড়িয়ে এসেছি, অনলাইনে আমার যা স্টার্টিং পেজ। তো তোমরা পড়তে থাকো, যদি ভালো লাগে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো এবং আমার সাথে যুক্ত থেকো। আমি তোমাদের ম্যাথামেটিক্স এবং ফিজিক্স ক্লাস 11-এর 12-এর এই দুটো সাবজেক্ট পড়াই, সাথে নিট ফিজিক্সও পড়াই। তো তোমরা এই সমস্ত সাবজেক্টের আপডেট পেতে হলে, এবং বাকি তো বললাম যে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত সমস্ত সাবজেক্টের আপডেট পেতে হলে যুক্ত থেকো। এবং sciencesages.in এই ওয়েবসাইটে তোমরা গিয়ে বিভিন্ন যে কোর্স আছে সেগুলো দেখতে থাকো। কিছু ফ্রি মেটেরিয়ালস, কেমন? ফ্রি মেটেরিয়ালস, নোটস, পিডিএফ, এমনকি মক টেস্ট, সমস্ত কিছু তোমরা ধীরে ধীরে পাবে। শুধু যুক্তটা হয়ে থেকো, এবং যারা অ্যাফোর্ড করতে পারবে তারা একটা সুন্দর ধারাবাহিকতার মাধ্যমে যদি পড়তে চাও, ন্যূনতম ফিস দিয়ে কোর্স জয়েন করতে পারো। সেটা সম্পূর্ণ তোমাদের উপর নির্ভর করছে, কেননা ওতে একটা স্ট্রাকচার ওয়েমে তোমরা পড়তে পারো, ঠিক আছে? মানে কোথাও তোমরা বিভিন্ন ভিডিও দেখে, মানে एक्चुअली हिंदी जेटा बोले कहीं पर भटकेगा नहीं आप लोगों ने। तो एक टीचर के साथ कॉन्टीन्यूस तरीके से पढ़ो। मैं मानता हूँ, या एक्चुअली यही कहा जाता है कि एक बुक या एक टीचर के साथ अगर आप 10 टाइम्स प्रैक्टिस कर रहे हैं ना, तो एक बुक
10 टाइम्स अगर प्रैक्टिस कर रहे हैं तो जो रिजल्ट देगा, अगर 10 बुक्स एक बार करके प्रैक्टिस कर रहे हो तो उतना रिजल्ट नहीं देता है। मतलब एक टीचर के साथ आप बने रहिए এবং একটা টিচারের থেকে তোমরা সমস্ত জিনিসকে কভার করে নাও। সেটা আমি হতে পারি বা অন্য কেউ, এইটুকুনি বলা। তো এটা গেল আমাদের ইন্ট্রোডাকশন। এরপরে আমরা যেটা স্টার্ট করতে চলেছি, তাহলে সার্কুলার মোশনটা স্টার্ট করি। তাহলে সার্কুলার মোশনে তোমরা জানো এটা সার্কুলার পথেতে রোটেশন হতে থাকবে, তার উপরে ভিত্তি করে ফিজিক্স। তো সেখানে আমরা যেটা পড়ব সেটা অ্যাকচুয়ালি আমরা জানি থিটা, এইখান থেকে এই জায়গাতে গেলে থিটা হয়, এর করসপন্ডিং ওমেগা হয়, করসপন্ডিং আলফা হয়, সমস্ত জিনিসগুলো আমরা জানি। কেমন কৌণিক সরণ, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ সমস্ত কিছু জানি। তো এই কৌণিক ত্বরণের উপরে ভিত্তি করে আমরা একটা জিনিসের জায়গাতে পৌঁছাবো, সেই জায়গাটা হলো সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। কেমন সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। তো আমরা এই জায়গাটার কিছু প্রবলেম করব, তার আগে জিনিসটা একটু বলে দিই। কি জানো, এটা যদি একটা সার্কুলার পাথ হয়, একটা বডি যদি রোটেট করতে থাকে, মনে করো এই জায়গা থেকে এই জায়গাতে গেছে, তো অ্যাকচুয়ালি কী হয় না, ধরে নাও থিটা অ্যাঙ্গেল করেছে এই বিন্দু থেকে বি বিন্দুতে যাওয়ার জন্য। তো বডিটা এই অবস্থায় এর ভেলোসিটিটা বারবার চেঞ্জ হতে থাকে, এটা আমরা শিখেছি। কেমন আর এই ভেলোসিটি চেঞ্জের ভিতরে কেন ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, স্পিড একই আছে কিন্তু ভেলোসিটি চেঞ্জ হয়ে যাচ্ছে। কেমন তো সেই ভিত্তিতে আমরা কি বলতে পারি যে ডাইরেকশন যেহেতু চেঞ্জ হচ্ছে তাই আমাদের ভেলোসিটি চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু ইউনিফর্ম সার্কুলার মোশনে ঘটছে। তো স্পিড কনস্ট্যান্ট আছে। তো এই অবস্থাতে এই সেন্টারের অভিমুখে যে ত্বরণটা কাজ করে তাকে বলা হয় সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। আমরা AC দিয়ে লিখি, এটাকে রেডিয়াল অ্যাক্সিলারেশন বলা হয় AR। কেমন, কারণ রেডিয়াসের দিক বরাবর এই অ্যাক্সিলারেশনটা। তাহলে এই বরাবর একটা অ্যাক্সিলারেশন থাকবে, তাকে আমরা A ট্যানজেনশিয়াল বলি, AT। কেমন, তাহলে এই দুটো অ্যাক্সিলারেশনের একটা, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, তাহলে এদের একটা লব্ধি কাজ করবে। সেই লব্ধিটা মনে করো এমনি কাজ করছে। তাহলে এই লব্ধিটা মনে করো রেডিয়ালের সঙ্গে একটা অ্যাঙ্গেল করে আছে, মনে করো আলফা। তাহলে এটা অরিজিনাল, টোটাল অ্যাকচুয়ালি লব্ধি যেটা রেজাল্ট্যান্ট এ। তাহলে অ্যাকচুয়ালি কী জানবো আমরা, যদি আমরা ভাবি যে আমরা তো জানি সার্কুলার মোশনে পড়েছি ভি সমান ওমেগা ক্রস আর, হ্যাঁ না? তাহলে আমরা যদি ডিভিডিটি করি, ডিভিডিটি কী পাওয়া যাবে, ডি ওমেগা ডিটি ক্রস আর প্লাস ওমেগা ইন্টু ডি আর ওমেগা ক্রস ডি আর ডিটি। তো এই কন্ডিশনে ডি ওমেগা ডিটি মানে কি জানি আমরা, আলফা। তাহলে আলফা ক্রস আর ওমেগা ক্রস ডি আর ডিটি মানে ভেলোসিটি, তাহলে ভি, হ্যাঁ না? তাহলে অ্যাকচুয়ালি কী শিখলাম, আলফা আর ওমেগা ইন্টু ভি। তাহলে এটা কী হবে, আলফা আর আমরা কী শিখেছি যে ওমেগা ক্রস ভি একটা টার্ম আর আলফা ক্রস আর একটা টার্ম, হ্যাঁ না? তা আলফা ক্রস আরটা আমরা শিখেছিলাম AT, আর ওমেগা ক্রস ভিটা আমরা কি শিখেছি AR। তাহলে এটাই টোটালটা কত হলো, টোটাল এ সমান তাহলে হয়ে গেল AT প্লাস AR। তাহলে A স্কোয়ার সমান কী হবে, AT স্কোয়ার প্লাস AR স্কোয়ার। কেমন, তাহলে যদি ট্যান আলফাটা বের করতে চাই কত হবে, ট্যান আলফাটা কত, লম্ব বাই ভূমি। এখানে লম্ব কত AT, ভূমি কত AR। তাহলে এখান থেকে অ্যাঙ্গেলটাও বেরিয়ে যাবে করসপন্ডিং, যদি আলফা আমরা AR এর সাথে ধরে নিই। তাহলে এটা গেল আমাদের সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশনের কিছু রিলেটেড টার্ম। তাহলে যদি ধরো এরকম একটা কোনো কোয়েশ্চেন দেয় যে একটা গাড়ি মুভ করছে সার্কুলার কার বরাবর, হ্যাঁ, যার রেডিয়াস দেওয়া আছে 50 মিটার। তাহলে 50 মিটার রেডিয়াসের একটা কার মুভ করছে, যার স্পিডও দেওয়া আছে 16 মিটার পার সেকেন্ড।
কেমন? বলছি ইউনিফর্মলি 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হিসেবে স্পিডটা ইনক্রিজও করছে, এটাও বলা আছে। তাহলে ডিটারমাইন দ্য ম্যাগনিটিউড অফ ইটস অ্যাক্সেলারেশন অ্যাট দ্যাট ইনস্ট্যান্ট, মানে সেই অবস্থায় তার অ্যাক্সেলারেশনটা জানতে চেয়েছি। তাহলে আমরা অ্যাক্সেলারেশন সমান কী জানি? দুটো টার্ম হয়, ভেক্টর ফর্মে কত হয়? এটি প্লাস এআর। তাহলে আমাদের দেখো এখানে কি দেয়া আছে, আর দেয়া আছে 50, হ্যাঁ না, এটি দেয়া আছে, তাই কি না? যে 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হিসেবে ইউনিফর্মলি ওটা অ্যাকচুয়ালি ভেলোসিটিটা ইনক্রিজ করছে, স্পিডটা। তো সেই অনুযায়ী এটিটা দেওয়া আছে, এটিটা কত দেওয়া আছে? 8 মিটার পার, মানে এটিটা দেওয়া আছে 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা দেওয়া আছে। আর এটা 50 মিটার দেওয়া ছিল। তাহলে আমাকে এই আরটা বার করে নিতে হবে। এই আরটা কী ছিল? আমাদের ভি স্কোয়ার বাই আর ছিল ফর্মুলা অনুযায়ী। ভি কত না, ভিও বলে দেওয়া আছে 16 মিটার পার সেকেন্ড। তাহলে 16 স্কোয়ার বাই 50, সমান ক্যালকুলেশন করলে 256 বাই 50 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবারে টোটাল এ চেয়েছে, তাহলে এ টিটা জানা আছে, এই আরটা পেয়ে গেছি, রুট ওভার অফ এটি স্কোয়ার প্লাস এ আর স্কোয়ার, হ্যাঁ না? ক্যালকুলেশন করবে, এটা 9.5-এর কাছাকাছি অ্যান্সার আসবে। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এটা গেল এক ধরনের সমস্যা এবং তার সমাধান। নেক্সট, আচ্ছা, এরপরে এরই সমতুল্য, মানে এই থিওরির উপর বেস্ট করে একটা অঙ্ক দিচ্ছি, যদি পারো কেউ করবে, ভিডিওটা পজ করে ট্রাই করার চেষ্টা করবে, তারপরে সলিউশন দেখবে, কেমন? তো আমি প্রথমে অঙ্কটা ইংলিশেই বলে দিই, যেহেতু এটা নিটের সিলেবাসের উপরে বেস্ট করে কিছুটা পড়াতে চাইছি, তো ইংলিশেই বলে দিচ্ছি। মনে করো একটা সাইকেল আরোহী, সাইক্লিস্ট রাইডিং উইথ স্পিড অফ 18 কিলোমিটার পার আওয়ার। তাহলে তার ভিটা দেয়া আছে 18 কিমি পার আওয়ার। ওকে, তাহলে ভিটা যদি আমরা এখনই, পরে ইউনিট ট্রান্সফার করবো, আগে কী কী দেওয়া আছে সেগুলো নোট ডাউন করে নিই। আচ্ছা, বলছে অ্যাজ হি অ্যাপ্রোচেস এ সার্কুলার টার্ন অন দ্য রোড অফ রেডিয়াস 25√2, তাহলে আরও দেওয়া আছে 25√2 মিটার। ব্যাস, এখানেই আমি বুঝতে পেরে গেছি মিটার ইউনিটে সব কিছু চাইতে চেয়েছি। তো সঙ্গে সঙ্গে আমরা কী করবো, কিলোমিটার পার আওয়ারটাকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে চলে যাব। আমরা শিখেছিলাম 1 কিলোমিটার পার আওয়ার সমান হয় 5/18 মিটার পার সেকেন্ড। তাহলে অ্যান্সারটা কত হবে? 5 মিটার পার সেকেন্ড। ভেলোসিটিটা বেরিয়ে চলে আসলো, ভেলোসিটি আসলো, আর দেয়া আছে। এর কী বলেছি? হি অ্যাপ্লাইজ ব্রেকস অ্যান্ড রিডিউসেস হিজ স্পিড অ্যাট এ কনস্ট্যান্ট রেট অফ 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মানে তার অ্যাকচুয়ালি দেয়া আছে তোমার যে ট্যানজেন্সিয়াল অ্যাক্সেলারেশন, কেমন, কেন সার্কুলার পথ বরাবর যাচ্ছে, এই বরাবর আসছে, তাহলে এই পথ বরাবর তার এটি রিডিউস করছে স্পিড, তাহলে 0.5 মিটার পার সেকেন্ড এই রেটেতে সে তার স্পিডকে রিডিউস করছে, কেমন? আচ্ছা, আমাদের তো স্পিড রিডিউস করছে, হ্যাঁ না? তো আমাদের এটিটা দেয়া আছে, ডিভিডিটা দেয়া আছে যে 1/2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কেমন? এটা স্পিডটা রিডিউস করছে এই মিটার পার সেকেন্ড স্কোয়ার এই হিসেবে, সেকেন্ডে এই, তাহলে এটিটা দেওয়া আছে এখানে। তাহলে স্পিড রিডিউস করার জন্য আমাদের ট্যানজেনশিয়ালটা পেয়ে গেলাম। এবারে কি বলেছি? ডিটারমাইন দ্য ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন অফ দ্য নেট অ্যাক্সেলারেশন অফ দ্য সাইক্লিস্ট অন দ্য সার্কুলার টার্ন। টোটাল এই পথটাতে তার নেট অ্যাক্সেলারেশনটা জানতে চেয়েছে এবং ম্যাগনিটিউডও জানতে চেয়েছে, ম্যাগনিটিউড এবং ডাইরেকশন। তাহলে এটি তো দেওয়া আছে, তাহলে এই আরটা আমাদের চাই। এই আর মানে আমরা কী শিখেছি? ভি স্কোয়ার বাই আর, ভি স্কোয়ার বাই ভি দেওয়া আছে, আর দেওয়া আছে, ভি স্কোয়ার আর, তাহলে বের করে নেবো। তাহলে ভি স্কোয়ার মানে কত? 5 5 25, আর মানে কত হবে? 25 ইন্টু √2, তাহলে হবে 1/√2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কেমন? তাহলে আমি বলছি যে এটি যদি এমনি হয়, এসিটা হবে এমনি সেন্টিমিটারটা, এবং তাদের লব্ধি হবে এমনি, তাহলে এটা এমনি হবে অ্যাকচুয়ালি। তাহলে কারোর সাথে কারো অ্যাঙ্গেল জেনে নেবো, আমরা এর সাথে অ্যাঙ্গেলটা মনে করি থিটা ধরে নিচ্ছি, কেমন? ব্যাস, তো তাহলে ভি হবে এমনি, ঠিক আছে? তাহলে কী হবে আমাদের? আর পেয়ে গেলাম, টি পেয়ে গেলাম, অ্যাকচুয়ালি পেয়ে যাবো, নেট কত পাবো? √2
এটি স্কোয়ার প্লাস এআর স্কোয়ার, এটা ক্যালকুলেশন করলে হবে √3/2 সমান 0.86 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবারে ট্যান থিটা চেয়েছে, আমাদের ট্যান থিটা এখানে কত হবে, লম্ব এখানে এসি, এখানে হবে এটি, তাহলে কত হবে, এসি আমাদের দেওয়া ছিল 1/√2, এসি মানেই তো এআর রেডিয়াল কম্পোনেন্ট, আর এটি দেওয়া ছিল কত 1/2, তাহলে কত হবে √2 হয়ে যাবে, 2 উপরের নিচে √2, তাহলে √2। এবারে অ্যাঙ্গেল তাহলে কত মেড করবে, ট্যান ইনভার্স √2, এটাই অ্যান্সার। কেমন, তাহলে বোঝা গেল স্পিড এই হারেতে সে ডিক্রিজ করছে, যেহেতু সে একটা সার্কুলার পথে টার্ন নিতে চাইছে, তাহলে স্পিড এই হারে ডিক্রিজ করা মানে কি অ্যাক্সেলারেশন, এখানে অ্যাক্সেলারেশন মানে এখানে তোমার ডিসেলারেশন অ্যাকচুয়ালি, তাই না, ওটাই দেওয়া আছে 0.5 মিনস 1/2, তাহলে অ্যান্সার করে দিলাম। এটা একটা প্রবলেম, তাহলে এটা প্রবলেম নম্বর 2। আগে প্রবলেম নম্বর কত ছিল 1। এটা তো গেল সেন্টিপিটাল ফোর্স। এবার একটা ফোর্স আছে তার উল্টো দিকে ভুতুড়ে ফোর্স, যেটাকে আমরা বলি ভুতুড়ে ফোর্স। ভুতুড়ে ফোর্সটা কি না, এসি যদি এমনি কাজ করে, সরি ভুল লিখে ফেললাম, এসি যদি এমনি কাজ করে তাহলে তোমার সেন্টিপিটালের অপোজিটে যে ফোর্সটা কাজ করবে তার এইটা দিকে কাজ করবে, তাহলে এ সেন্টিফিউগাল, কেমন, এসি ড্যাশ লিখে দিচ্ছি, ওকে। তাহলে সেন্টিফিউগাল ফোর্স একটা কাজ করবে এসির অপোজিট দিকে। ওইটা ফোর্সটা কীরকম লাগে, মনে করো টার্নিংয়ের দিকে, খুব ভালো করে খেয়াল করে দেখবে, এই যদি টার্নিং হয়, যদি তুমি রাস্তার বাঁকটা মোড় নিতে চাও, ব্রেকটা অবশ্যই কষতে হয়, যদি না কষো কোন দিকে এই বরাবর বেরিয়ে চলে যাবে, মানে একটা এই বাইরের দিকে এই বরাবর বেরিয়ে যাওয়া তো দূরের কথা, ওই বলটা এত পরিমাণে পড়বে পিছন দিয়ে উল্টে যাবো আমরা, ঠিক রাস্তার অপোজিট দিকে উল্টে যাবো। এই উল্টো দিকে পড়ার জন্য যে ফোর্সটা দায়ী আর কি, সেটা হচ্ছে এই এসি ড্যাশ, অর্থাৎ এসি ড্যাশের ফুল ফর্মটা কি, ফুল নামটা কি, তোমার হবে সেন্টিপিটাল, ঠিক আছে। সেন্টিপিটালের অপোজিট হচ্ছে সেন্টিফিউগাল ফোর্স, ঠিক আছে। এবারে সেন্টিপিটাল ফোর্সের কিছু বাস্তবের উদাহরণ অনুযায়ী কিছু আমাদের কাজ করে নেব। যেমন এটা তো আমি সাইকেলের কথা বলে দিলাম, কিন্তু যদি 4 চাকা যায় তখন কী হবে, তখন দেখবে খুব খেয়াল করে, যদি আমরা রাস্তায় যাই, এটা যদি রাস্তা হয়, যদি বাঁকের মুখে খেয়াল করে দেখবে এই পাশে রাস্তাটা না একটু উঁচু করা থাকে, ডান দিকটা একটু উঁচু করা থাকে বাম দিকের তুলনায়, যদি ডান দিকে বাঁকটা থাকে, হ্যাঁ, মানে রাস্তাটা অ্যাকচুয়ালি এরকম করে ঢালটা ভিতরের দিকে করা থাকে। এই ঢালটা করে রাখার পেছনে যে কারণটা, সেটা আমরা আজকে একটু পড়ে নেব। সেই পথকে বলা হয় ব্যাঙ্কিং পথ, ওকে। তো ব্যাঙ্কিং পথটা কী জিনিস আমরা একটু জেনে নেব, এবং তার অনুযায়ী কীভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা জেনে নেব। এই যে 2-3টে জিনিস হতে পারে, দেখো না, কোনো বডি সার্কুলার পথে টার্ন করছে, কোনো সমস্যা নেই, ঘর্ষণ আছে, টার্ন করে যাচ্ছে, ঠিক আছে। যদি প্লেন রাস্তাতে বরাবর যেতে থাকে, কোনো চাপ নেই, সেটা একটা হতে পারে। আমি সার্কুলার মোশন দেখাচ্ছি না, জাস্ট আমি বলছি একটা এইভাবে টার্ন করছি, লেভেল রোড আছে, তার উপরে যাচ্ছে, আচ্ছা। তাহলে টার্নিং হচ্ছে, লেভেল ফিল্ডে হচ্ছে, যেখানে ঘর্ষণ কাজ করছে, মিউ আছে। আবার মনে করো এই রকম পথ আছে, সেই পথেতে গাড়ি যেতে চাইছে। আরেকটা মনে করো ঘর্ষণও উপস্থিত আছে এবং ব্যাঙ্কিংও উপস্থিত আছে, দুটো জিনিস, এটা হচ্ছে ব্যাঙ্কিং পথ। তাহলে এখানে ঘর্ষণের পথ, এটা ব্যাঙ্কিংয়ের পথ, এবং ঘর্ষণ এবং ব্যাঙ্কিং দুটোই আছে সেই কন্ডিশনে। এই 3টে কন্ডিশনে আমরা আজকে পড়বো যে কী হতে পারে, কেমন। দেখো আমরা জানি F সমান mv²/r হয়, কেমন। আবার F সমান μnও হয় ঘর্ষণ অনুযায়ী। তাহলে ওই দুটো সমান করে দিলে একটা রাশিমালা বেরিয়ে চলে আসবে। এন হচ্ছে নর্মাল ডিরেকশন, কেমন। মিউটা কি, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন বিটুইন রোড অ্যান্ড দ্য টায়ার অফ দ্য কার।
এখন যদি সেফ টার্নিং হতে হয় তাহলে এই বরাবর যাচ্ছে গাড়ি, সেফ টার্নিং যদি হতে হয় এই পাশেরটা বেশি হতে হবে ঘর্ষণের তুলনায়, ঘর্ষণ বলটা যে তার তুলনায় বেশি হতে হবে। তাহলে ঘর্ষণ বলটা এ পাশে যদি কাজ করে, আমি ধরে নিচ্ছি এফ এল ধরে নাও এটা, তাহলে এ পাশে যদি এফ এল হয় আর এ পাশটা যদি এফ হয় সেন্টিমিটার হয়, তাহলে কী হবে এফ লেস ইকুয়াল এফ এল হতে হবে। তাহলে কত হবে এম ভি স্কোয়ার বাই আর লেস ইকুয়াল মিউ এন। তাহলে এখান থেকেই আমরা কি পাবো, আবার এন মানে কত এম জি, হ্যাঁ না, তাহলে হবে মিউ এম জি আর এখানে হবে এম ভি স্কোয়ার বাই আর। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে দেখিয়েছিলাম যে ভি সমান ভি অ্যাকচুয়ালি লেস ইকুয়াল হবে রুট ওভার অফ মিউ আর জি বা মিউ জি আর, ছিল কি না? এরকম ফর্মুলা কিন্তু আমরা পড়েছিলাম ক্লাসে বসে। তাহলে ভি ম্যাক্স কত, ভি 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 এর সাথে সমান এবং কম বলছে, তাহলে ম্যাক্সিমাম কত রুট ওভার অফ মিউ আর জি, মানে এর থেকে বেশি যদি আমি বেগ দিয়ে দিই তাহলে গাড়ি আমার উল্টে যাবে, কেমন? ব্যাস, তাহলে এইটা একটা ফর্মুলা গেল। আবার একটা ফর্মুলা করি চলো। দেখো এখানে বললাম কি যে ফ্রিকশন আছে, গাড়ি যাচ্ছে এসছে কোনো সমস্যা নেই, কিন্তু যদি এমন ঘটনা ঘটে যে স্পিড খুব হাই, স্পিড ইজ ভেরি হাই, এবং সাথে কি শার্প টার্ন নিতে হবে, মানে খাড়াটাও অনেক বেশি, সেই কন্ডিশনে কী হবে না, এই কন্ডিশনে ফ্রিকশনের অংশটাকে এড়িয়ে গিয়ে রোডকে কী করতে হবে, মানে বাঁচানোর জন্য, ফ্রিকশন তো কাজ করতে পারবে না তখন, এত মনে করো অত্যধিক খাড়ায় আছে এবং স্পিডও খুব অত্যন্ত হয়, তাহলে সেই অবস্থায় কী করতে হবে রাস্তাকে না, মানে শার্প টার্ন নিতে, মানে খুব অ্যাকচুয়ালি বাঁক বেশি এরকম যদি কন্ডিশন পাওয়া যায়, তাহলে শার্প টার্ন খুব বাঁক এবং খুব স্পিডও হাই আছে, এই কন্ডিশনে কী করতে হবে রাস্তাকে না একটু নিজের কেন্দ্রের দিকে বাঁকিয়ে রাখতে হবে। সেই অংশের কাহিনীকে বলা হচ্ছে ব্যাঙ্কিং, ব্যাঙ্কিং বাই অ্যান অ্যাঙ্গেল, মানে বাঁকানো আছে। আমি যদি এঁকে দেখাই এই স্টাইলে, এবারে ভেবে নাও এটা রাস্তা, এটা রাস্তার গ্রাউন্ডের অংশটা, এটা ডান দিকের অংশটা রাস্তার, আর এই পাশটা বাম দিকের অংশটা, মানে এই পাশ দিয়ে যদি যেতে হতো তাহলে আমাদের এই পাশটা উঁচু থাকবে এবং এই পাশটা এটা সেন্টারের দিকে থাকবে নিচু অবস্থা। এই কন্ডিশনে কীভাবে গাড়ি চলবে সেটা আমরা একটু দেখে নিই। তাহলে মনে করো এই ভূমি ছিল, রাস্তা আমাদের এভাবে ঢালু করা আছে, থিটা অ্যাঙ্গেল করা আছে, তাহলে এখানে একটা গাড়ি আছে, একটা গাড়ি আঁকি, এই ধরো নাও একটা গাড়ি আঁকছি, বিশাল গাড়ি এঁকেছি, ওকে। ঠিক আছে, তো গাড়ির ওজন সর্বদা কোন দিকে কাজ করবে, লম্ব বরাবর নিচের দিকে। গাড়ি নর্মাল কোন দিকে কাজ করবে, যে তলে আছে গাড়ি তার উপরের দিকে, মানে একদম তার লম্ব বরাবর। তাহলে এখানে নর্মাল কাজ করছে, তাহলে নর্মালটা এই অ্যাঙ্গেলের সাথে থিটা অ্যাঙ্গেল কখনো করে দেবে উপরের অংশের সাথে, ঠিক আছে। তাহলে ওর সাথে যদি এটা করে তাহলে এটা হবে এন কস থিটা, তাহলে তার লম্ব বরাবর অংশটা হবে এন সাইন থিটা, হলো। এবারে গাড়ি তাহলে কী করবে, এই অংশটা কোন দিকে কাজ করছে, এম ভি স্কোয়ার বাই আর সেন্টারের দিকে কাজ করবে, কেমন? তাহলে সেন্টারের দিকে কাজ করবে, ব্যাস এখানে ঘর্ষণের অংশটা এড়িয়ে গেলাম আমরা। তাহলে কী হবে অ্যাকচুয়ালি এন সাইন থিটা কার সাথে কাজ করবে, এম ভি স্কোয়ার বাই আর, হ্যাঁ কি না? এম ভি স্কোয়ার বাই আর এর সাথে কাজ করবে এন সাইন থিটা, মানে গাড়ি যদি বেরিয়ে যেতে চাইছে এভাবে কাজ করতো, তাহলে এম ভি স্কোয়ার বাই আর এন সাইন থিটার সাথে সমান, আর এটা কী হবে এন কস থিটাটা এম জির সাথে সমান। এই দুটো দিকে তুলনা করলে একটা শর্ত আবার পেয়ে যাবো, ট্যান থিটা সমান ভি স্কোয়ার বাই আর জি, এখানেও পেয়ে যাবো ভি সমান রুট ওভার আর জি ট্যান থিটা, বোঝা গেল? তাহলে এখানে ভেলোসিটি পেয়ে গেলাম। এবারে যদি বলি ফ্রিকশন এবং ব্যাঙ্কিং দুটোই থাকবে, সেই কন্ডিশনে কী হবে, সেই কন্ডিশন কী হবে আমরা দেখব। আচ্ছা,
তাহলে এবারে কী করব, ফ্রিকশন এবং ব্যাঙ্কিং একসাথে আছে, সেই কন্ডিশনে কী হবে। তাহলে আবার একটা ছবি আঁকি। মনে করো এই গাড়ি, এই হাইট করা আছে, এখানে থিটা অ্যাঙ্গেলে আছে ব্যাঙ্কিংটা। তাহলে এখানে যদি একটা গাড়ি থাকে, এখানে যদি একটা গাড়ি থাকে, এটা কী গাড়ি আমিও জানি নি। আচ্ছা, তো নর্মাল কোন দিকে কাজ করবে, এই বরাবর। আচ্ছা, ওজন কোন দিকে কাজ করবে, এই বরাবর। তাহলে নর্মাল এখানে যেহেতু থিটা, তাহলে নর্মালের একটা এইভাবে উপাংশ পাওয়া যাবে থিটা অ্যাঙ্গেলে, সেটা হবে এন কস থিটা। এই বরাবর একটা উপাংশ পাওয়া যাবে, সেটা হবে এন সাইন থিটা। আচ্ছা, এবারে ঘর্ষণ কাজ করবে। ঘর্ষণ কাজ করা মানে, ঠিক আছে, গাড়ি উপর দিয়ে উঠতে চাইছে, তাহলে ঘর্ষণ নিচের দিকে কাজ করবে, তাহলে ঘর্ষণ নিচে দিকে। এবার এই ঘর্ষণেরও দুটো উপাংশ পাওয়া যাবে, কারণ এর সাথে একটা থিটা অ্যাঙ্গেল করে থাকবে। এখানে থিটা মানে এফের একটা উপাংশ থাকবে এমনি, এফ কস থিটা, এমন একটা থাকবে এফ সাইন থিটা, কেমন? তাহলে এখানেও অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। এবারে কী হবে, তাহলে যদি ব্যালেন্স করি কী হবে অ্যাকচুয়ালি, দেখো ভেঙে ভেঙে দেখো, আমি লিখছি প্রথমটার ক্ষেত্রে এন সাইন থিটা প্লাস এফ কস থিটা সমানই এ পাশে এম ভি স্কোয়ার বাই আর, তাহলে এম ভি স্কোয়ার বাই আর একটা অংশ হয়ে গেল। আবার এটা করছি, দেখো এন কস থিটা উপরের দিকে, নিচের দিকে কাজ করছে এফ সাইন থিটা প্লাস এম জি, দুটো অংশ কাজ করছে। তাহলে এই দুটো থেকে এবারে আমরা কী করব, আবার এফ সমান কী জানি বলো তো, মিউ ইন্টু এন। এখানে মিউ কিন্তু সর্বদাই হয় কি স্ট্যাটিক, নট কাইনেটিক, ওকে, মিউ এস অ্যাকচুয়ালি, তাহলে সেটা হয়ে গেল। তাহলে কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন। তাহলে এই কন্ডিশনে এখান থেকে এনটা বেরিয়ে আসবে, এখানে যদি মান বসাই, তাহলে মানটা বসে দিচ্ছি, মিউ এস এন সাইন থিটা প্লাস এম জি এন কস থিটা। তাহলে এখান থেকে আমি এনটা যদি বার করি কত হবে বলো তো, এটা বার করতে চাইছি, মানে দেখো কী হবে, এটা এমনি নিয়ে যেতে হবে, তাহলে এটা এমনি নিয়ে যেতে হবে, তবে তো এনটা কমন পাবো। এই এনটা বার করতে চাইছি, দুটোতে এন আছে, তাহলে হবে এখানে এম জি বাই এন কমন, এন কমন হলে হবে কস থিটা মাইনাস অফ মিউ এস সাইন থিটা। এটা এখান থেকে বেরিয়ে চলে আসলো, ঠিক আছে। এই এনের ভ্যালুটা এবারে যদি আমি ফার্স্ট ইকুয়েশনে যে বস করে দিই, তাহলে আমাদের কী পাওয়া যাবে, ভিটা পেয়ে যাব। তাহলে ফার্স্ট ইকুয়েশনে যে বস করে দিচ্ছি। আচ্ছা, বস করানোর পরে যেটা হবে সেটা আমি এক ধাক্কায় লিখছি, হ্যাঁ। ভি ম্যাক্স আমাদের মনে আছে, তাই আমি বলছি, আর জি সাইন থিটা প্লাস মিউ এস কস থিটা বাই কস থিটা মাইনাস মিউ এস সাইন থিটা। এটা মনে রাখলেই সুবিধে। তাহলে প্রমাণটাও যদি করতে দেয় কখনো, এখন তো দেবে না, তাও যদি থিওরিটা এভাবে দিয়ে দেয় তো করতে পারলে। এবার এখানে সাইন কস ট্যান এসব যদি টানে নিয়ে যেতে চাই, তাহলে এরকম হয়ে যাবে, আর জি ইন্টু মিউ এস প্লাস ট্যান থিটা বাই 1 মাইনাস মিউ এস ট্যান থিটা, টোটালটার উপরে হবে হাফ। এইটা কিন্তু পরীক্ষায় পড়ে যে এই অবস্থায় রাশিমালাটা অ্যাকচুয়ালি কী, ঠিক আছে, পুরো রাশিমালাটা কী এটা পরীক্ষায় পড়ে। তাহলে যদি এই ফর্মুলাটা বেস্ট করে কোনো অঙ্ক দেয়, ধরো যেখানে আর দেয়া আছে, থিটা দেয়া আছে, জি দেয়া আছে, মিউ এস দেয়া আছে, তাহলে আমাদের ভি ম্যাক্সিমাম বেরোবে, মান বসে দিলে বেরিয়ে যাবে, এরকম অঙ্ক পড়ে। এবার একটা জিনিস একটু বলে রাখি, এটা নেটেতেই পড়াই, অন্য কিছুতে পড়াই না, হচ্ছে কনিক্যাল পেন্ডুলাম। পেন্ডুলাম মানে একটা দোলক, যদি এইরকমভাবে কোনো পথেতে ঘুরে, ধরে নাও এইভাবে বাঁধা আছে,
ববকে, একটা বলকে এখানে বাঁধা আছে। তো সে তাহলে কী করবে, পুরো এই পথটাতে সার্কুলেট করবে একদম এই বরাবর। তাহলে এটা যদি থিটা অ্যাঙ্গেল হয়, হ্যাঁ না, তাহলে এই পাশের দিকে অংশটা কত হবে বলো, এপাশে থিটা, এটা এল, মনে করো এটা এল দৈর্ঘ্য, এপাশ দিয়ে কাজ করছে এমজি বডিটাতে, তাই তো। আচ্ছা, শুধু একটা টান পড়বে টি, তাহলে এই টানের থিটাটা এই পাশে আছে, তাহলে এই পাশে একটা থিটা আবার পেয়ে যাব। তাহলে এ বরাবর থাকবে টি কাস থিটা, তাহলে এই বরাবর একটা থাকবে টি সাইন থিটা, হ্যাঁ কি না। এখানে এটা পুরোটা আর এ পাশ দিয়ে এম এ তার ভর এবং এম ভি স্কোয়ার বাই আর একটা থাকবে, তাই কি না। তাহলে দেখো এখান থেকে যদি আমরা অ্যাকচুয়ালি ব্যালেন্স করি, সেই আগের মতো দুটো ইকুয়েশন থেকে কী পাবো, টি সাইন থিটা সমান এম ভি স্কোয়ার বাই আর টি কস থিটা সমান এম জি। এই দুটো থেকে আগের মতো একটা অংশ পেয়ে যাবো, ভি সমান রুট ওভার অফ জি ইন্টু আর ইন্টু ট্যান থিটা পেয়ে যাবো, বা আর জি ট্যান থিটা। তাহলে এখানে ওমেগা কত পাবো, ভি বাই আর, এটা করে দিলে কত হবে, জি ট্যান থিটা বাই আর রুটের মধ্যে পেয়ে গেলাম। এবার যদি টাইম পিরিয়ড দিতে চাই কত হবে, 2π বাই ওমেগা। এখানে 2π বাই ওমেগা বসালে দেখো দেখিনি এই সম্পর্কটা আসবে, ওমেগা উল্টে যাবে, তাহলে কত হবে, আর বাই জি ট্যান থিটা, তাই তো। তাহলে দেখো 2π, এবারে দেখো দেখিনি একটা জিনিস করে যদি এটা করা যায়, ট্যান থিটাকে সাইন কসে লেখা যাবে, এবং এই যে আরটা, এটা যদি এল হয়, আরটা এলের কত অংশ বলতে পারবে কেউ, আরের সাথে এলের কী সম্পর্ক দেখো দেখিনি, আরের সাথে এরকম সম্পর্ক আছে নাকি, আর বাই এল সমান সাইন থিটা, তাহলে আর বাই এল সমান সাইন থিটা, তাহলে এখানে তাহলে আর সমান কত, এল সাইন থিটা, তাহলে এল সাইন থিটা বসালাম, নিচে জি ট্যান থিটা মানে কত, সাইন কস, তাহলে সাইন থিটা সাইন বাই কস আর কি, তাহলে সাইন বাই কস থিটা, তাহলে সাইনে সাইনে কেটে গেল, 2π ইন্টু রুট ওভার অফ এল কস থিটা বাই জি। তাহলে কী শিখলাম, টাইম পিরিয়ড অ্যাকচুয়ালি কি সুন্দর একটা সম্পর্ক, 2π ইন্টু রুট ওভার অফ এল কস থিটা বাই জি। পরীক্ষায় বলে দেবে টাইম পিরিয়ডটা কত বলো, জিজ্ঞাসা করে দিতে পারবে। ওকে, তাহলে এটা একটা নিউ প্রবলেম শিখিয়ে দিলাম। আচ্ছা, মরণ ফাঁদ দেখেছো, মরণ ফাঁদ, মরণ কুয়োর মধ্যে যে ঘটনা ঘটে, দুটো জিনিস হয়, একটা মরণ ফাঁদ হয়, একটা রোটর হয়। রোটরে কী হয়, মরণ ফাঁদে কী হয় জানো, দেয়াল ফেয়াল সব স্থির অবস্থাতে আছে, পার্সেন্ট ঘুরছে। যে রোটরে কী হয়, পার্সেন্ট রেস্টে আছে কিন্তু দেয়াল ঘুরছে, তাহলে দুটো কন্ডিশনে অপোজিট, তাই না। তাহলে এই কন্ডিশন যদি খেয়াল করে দেখা যায়, যদি মনে করে এখানে বডিটা এখানে ঘুরতে চেষ্টা করে, তাহলে এই পথেতে ঘুরবে, এই পথেতে কী হবে, দেয়াল তাকে একটা নর্মাল ডিরেকশন দেবে, দিল, এমজি সর্বদাই নিচের দিকে কাজ করবে। এবারে এটা এমন দিকে আসতে চাইছে, এখানে থেকে যেতে হবে, তাহলে ঘর্ষণটা উপরের দিকে কাজ করছে, তাই না, ঠিক আছে। আর এখানে যদি রোটরের ক্ষেত্রে কী হয়, বস্তু স্থির মানে মানুষ স্থির অবস্থা আছে, তাহলে মানুষ মনে করে এখানটাতে আছে, এখানটা স্থির অবস্থা আছে, তার ওয়েট কাজ করছে এমজি নিচের দিকে, হ্যাঁ, তাহলে তার ওয়েট এপাশ দিয়ে কাজ করছে, সে তো ভেসে থাকতে চাইছে, হ্যাঁ না, ভেসে থাকতে চাইছে, এখানে কী থেকে ঘর্ষণটা তার এই পথে কাজ করবে এখানে, হ্যাঁ না। আর নর্মাল ডিরেকশন কোথায় কাজ করছে, এই বরাবর কোথাও কাজ করছে, ঠিক না। তাহলে ডেথ ওয়েলটাতে কী হবে, এফ সমান এম ইন্টু জি অ্যাকচুয়ালি, এবং এন সমান কত হবে, এম ভি স্কোয়ার বাই আর সমান এম আর ওমেগা স্কোয়ার। তাহলে দুটো ক্ষেত্রে কী করছে, ফ্রিকশন ব্যালেন্স করছে ওয়েটকে, আর রিয়েকশনটা কী করছে, সেন্টিপিটাল ফোর্স দিচ্ছে, তাই না। তাহলে এফ কাজ করছে ওদের ওজনকে, আর এই নর্মাল রিয়েকশন যেটা দিচ্ছে সেটা কী করছে, সেন্টিপিটাল ফোর্সকে কাজ করাচ্ছে, ব্যাস। তাহলে ব্যালেন্স করলে সেম জিনিস হবে, একই রকম, এফ লেস ইকুয়াল মিউ এন হতে হবে, এখানেও এফ এমজির সাথে রিলেশন আছে, আর এখানে মিউ এন, মিউ তো আমাদের যেমন ছিল তেমন,
এন কি কিসের সাথে রিলেশন করছে না এম ভি স্কোয়ার বাই আর, এম ভি স্কোয়ার বাই আর সাথে রিলেশন করছে। তাহলে ভি স্কোয়ার ভেরি ভেরি গ্রেটার দেন অফ জি আর বাই মিউ। তাহলে ভি সমান ভি অ্যাকচুয়ালি মিনিমাম কত হবে রুট ওভার অফ জি আর বাই মিউ। তাহলে এই বেগে দিলে ও রয়ে যাবে, ওর থেকে বেশি দিলে কোনো চাপ নেই। কেমন? ব্যাস, তাহলে এই দুটো শিখিয়ে দিলাম, একটা রোটর আর একটা কী বললাম ডেথ ওয়েল। আচ্ছা, তো এটা গেল আমাদের সার্কুলার মোশন থেকে যেগুলো করার, হ্যাঁ না, মানে যে টাফ জায়গাগুলো ছিল সেগুলো আমি কমপ্লিট করে দিলাম। এর পরের লেকচারটা, নেক্সট লেকচারে আমি সেন্টার অফ মাস মানে স্ট্যাটিক্স থেকে আমরা কিছু কিছু পার্ট তুলে আনবো। কেমন? তারপরে রিজিড বডিতে ঢুকবো। তোমরা 3টে লেকচার অ্যাকচুয়ালি 35-40 মিনিট করে বানাবো, একটা বানিয়ে দিলাম, নেক্সটটা পরে আপলোড করছি, মানে আমি লেকচার এখনই রেকর্ড করছি, আপলোড পার্টি করবো। কেমন? ওকে, থ্যাংক ইউ।